হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক যুগের ভারত বা আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল আলোচনা করো। তার এক কথায় বলা যায় ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। তো এই প্রশ্নটি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করবো এবং এর আলোচনার শেষে এই যে উত্তর তোমাদেরকে পড়তে হবে সেই উত্তরটিও আমি তোমাদেরকে প্রোভাইড করব। এই পেপারের আরো যে অন্যান্য গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। এছাড়া তোমাদের যে আরো বাকি 3টি পেপার রয়েছে সেই 3টি পেপারের যে সাজেশন, সেই সাজেশন কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে চ্যানেলের পাশে থাকবে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের মতামত নিজে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তা চলো শুরু করা যাক আজকের আলোচনার মূল বিষয়, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। এটা বিএ হিস্ট্রি অনার্সে 6 সেম সিসি 13 এর জন্য এই প্রশ্ন। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য কম বেশি আমরা জানি, আমরা রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস 12-এ পড়েছি এবং পল সায়েন্স পাশে তোমরা অনেকে পড়ে থাকতে পারো ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধান কিভাবে রচনা করা হলো সেই বিষয়টা কিন্তু প্রথমে আগে আলোচনা করতে হবে। দেখো, ভারতীয় সংবিধান রচনা করার যে প্রয়াস বা চেষ্টা সেটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। ভারতের যখন ব্রিটিশদের বিরুদ্ধে যখন সংগ্রাম শুরু হয়, স্বাধীনতার সংগ্রাম, তখন থেকেই ভারতীয়রা এই সংবিধান রচনা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি শেষ পর্যন্ত। এই জন্য পরাধীন ভারতবর্ষে না হলেও স্বাধীনতার পর মন্ত্রী মিশনের সুপারিশ অনুযায়ী ভারতীয়রা এই সংবিধান রচনার কাজে প্রবৃত্ত হয় এবং এজন্য প্রথম একটি গণপরিষদ তৈরি হয় এবং এই গণপরিষদ প্রথম যে অধিবেশন 1946-এর 9 ফেব্রুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে দিল্লিতে এই কনস্টিটিউশনাল হলে প্রথম এই ভারতীয় সংবিধান রচনার জন্য প্রথম গণপরিষদের অধিবেশন বসে। এরপর প্রায় 156 দিন ধরে 11টি অধিবেশনের ভিতর দিয়ে এই গণপরিষদের যে খসড়া কমিটি, সংবিধানের যে খসড়া কমিটি সেটি কিন্তু তৈরি হয় এবং সেই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর ভি.আর. আম্বেদকর। সেই ভি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি খসড়া সংবিধানও রচনা করা হয় এবং এই সংবিধান প্রথম গৃহীত হয় গণপরিষদ কর্তৃক। এই খসড়া সংবিধানটি গৃহীত হয় 1946-এর 26শে নভেম্বর। 1949-এর 26শে নভেম্বর প্রথম সংবিধান যে খসড়া, যে ড্রাফট খসড়া যাকে বলা যায়, সেটি গৃহীত হচ্ছে এবং সেটি কার্যকরী হচ্ছে 1950-এর 26শে জানুয়ারি। তো এই দুটো ডেট টাইম কিন্তু মাথায় রাখতে হবে। 1949-এর 26শে নভেম্বর প্রথম সংবিধান, খসড়া সংবিধান গৃহীত হচ্ছে আর 1950-এর 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হচ্ছে ভারতবর্ষে। তো এই প্রসঙ্গটি প্রথমে উল্লেখ করতে হবে। এই নোটসটি লিখতে গেলে প্রথমে ভূমিকায় এই প্রসঙ্গগুলোকে আনতে হবে। এবার আসতে হবে এর সংবিধানের বৈশিষ্ট্য। দেখো, পৃথিবীর অন্যান্য সংবিধানের মতো ভারতীয় সংবিধানেরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, এটা থাকা স্বাভাবিক। এজন্য বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ডক্টর দুর্গাদাস বসু তিনি বলছেন যে ভারতীয় সংবিধানের যে নিজস্ব স্বাতন্ত্র বা নিজস্বতা বা নিজস্ব যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কারণে ভারতীয় সংবিধান পৃথিবীর অন্যান্য সংবিধান থেকে আলাদা এবং অন্যান্য সংবিধান থেকে ভারতীয় সংবিধানকে একটা আলাদা রূপ দিয়েছে ভারতীয় সংবিধানের এই নিজস্বতা। তো যাই হোক, এরপরে ভারতীয় সংবিধানের যে মূল 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে হবে। তার প্রথম বৈশিষ্ট্য প্রস্তাবনা। দেখো, প্রস্তাবনা এমন একটা জিনিস যেটা বলা যায় যে কোনো একটা বিষয়ের যেমন ভূমিকা থাকে, কোনো একটা বইয়ের ভূমিকা থাকে, তো ভারতীয় সংবিধানে সেই ভূমিকা বা মুখবন্ধ হলো প্রস্তাবনা। প্রস্তাবনার ভিতর দিয়ে ভারতীয় সংবিধানের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে ভারতীয় যে যুক্তরাষ্ট্রের যে কাঠামো, ভারতীয় শাসন কাঠামোটা কেমন, তার সার সংক্ষেপে লেখা আছে কিন্তু এই প্রস্তাবনায়। এবং প্রস্তাবনায় ভারতকে যে একটি সার্বভৌম, স্বাধীন, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে এই সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ কথাটি একটু পরে, মানে 1976-এর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই কথা দুটি যুক্ত করা হয়, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। তা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, এটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানের এবং এই প্রস্তাবনার ভিতর দিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্রের কাঠামো, সংবিধানের উদ্দেশ্য, তার লক্ষ্য কি, সব কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়। তাই এটি হলো প্রথম বৈশিষ্ট্য। এরপর দেখো 2 নম্বর কি বৈশিষ্ট্য রয়েছে। 2 নম্বরে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে
নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি 36 থেকে 51 নম্বর ধারা ভারতীয় সংবিধানের, এই ধারার ভিতরে ভারতীয় যুক্তরাষ্ট্রকে সংবিধানের তরফ থেকে কিছু নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশগুলি বলা হচ্ছে এই যে ভারতীয় যে জনগণ, সেই জনগণের উপকারে লাগে বা জনগণের হিত সাধনের জন্য, জনগণের মঙ্গল সাধনের জন্য সরকারের তরফ থেকে এই কাজগুলো রাষ্ট্র পরিচালনা করবে। তবে সেই কাজগুলো বাধ্যবাধকতা নেই বা এগুলো না যদি মানে সরকার বা রাষ্ট্র, তাহলে কিন্তু আদালত কর্তৃক এগুলো কোনো রকম কেস কামারি হবে না বা এগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। সরকার এগুলো মানতেও পারে, নাও মানতে পারে। তবে এই নির্দেশগুলো সংবিধানের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে রাষ্ট্রের উদ্দেশ্যে। এরপর 3 নম্বর পয়েন্টটা কি না, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মৌলিক অধিকার, মানে 3 নম্বর বৈশিষ্ট্য ভারতীয় সংবিধান। মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের অনেক অধিকার দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকার, ধর্মীয় অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, শিক্ষার অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এরকম একাধিক অধিকার, প্রায় 7টি অধিকার দেওয়া হয়েছে, যদিও সম্পত্তির অধিকারটা পরবর্তীকালে বাদ দেওয়া হয়। তা এই অধিকারও যেমন দেওয়া হয়েছে, পাশাপাশি আরেকটি বৈশিষ্ট্য বলা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটি হচ্ছে মৌলিক কর্তব্য। মানে অধিকার যেমন ভোগ করবে মানুষ, তার পাশাপাশি কিন্তু তাকে কর্তব্য পালন করতে হবে। অধিকার আর কর্তব্যের মধ্যে একটা ব্যালেন্স রাখার জন্য এই সংবিধানে নাগরিকদের কিছু মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। কর্তব্য বলতে ভারতীয় সংবিধানের যে সংবিধান মেনে চলা, ভারতীয় যে ঐক্য, সে ঐক্যকে মেনে চলা, ভারতের জাতীয় যে পতাকা তাকে সম্মান করা, জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করা, সরকারি কর প্রদান করা, সরকারি আইন মান্য করা, এরকম ইত্যাদি ইত্যাদি যেসব কর্তব্য আছে, আরো একাধিক কর্তব্য আছে, সেই কর্তব্যগুলোকে মেনে চলা। এরপর 5 নম্বর বৈশিষ্ট্যটা কি না, ধর্ম নিরপেক্ষতা। ভারতীয় সংবিধানে ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে তুলে ধরা হয়েছে, যদিও এটা ঘোষণা করা হয় 1976-এর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এখানে কোনো একটি বিশেষ ধর্মকে সরকারের তরফ থেকে তাকে পৃষ্ঠপোষকতা করবে না। সরকারের চোখে সব ধর্মই সমান এবং মানুষ স্বাধীনভাবে তার ধর্মাচরণ করতে পারবে, নিজের ধর্ম মেনে চলতে পারবে, ধর্মীয় সভা করতে পারবে, তবে অন্য ধর্মের ব্যাঘাত না ঘটিয়ে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এজন্য B.R. আম্বেদকর, যিনি সংবিধান রচনা করেছিলেন, সেই B.R. আম্বেদকর বলেছিলেন যে পার্লামেন্ট কোনো ধর্মকে, কোনো নির্দিষ্ট ধর্মকে জনগণের উপর চাপিয়ে দিতে পারবে না। তা যাই হোক, এই 5টি কিন্তু মূল বৈশিষ্ট্য ভালো করে আরেকবার বলছি। 1 নম্বর প্রস্তাবনা, 2 নির্দেশমূলক নীতি, 3 মৌলিক অধিকার, 4 মৌলিক কর্তব্য এবং 5 ধর্ম নিরপেক্ষতা। কিন্তু ভারতীয় সংবিধানে তো আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। এই মূল 5টি বৈশিষ্ট্য ছাড়াও কিন্তু আরো একাধিক বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথম বৈশিষ্ট্য, মানে এক্সট্রা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রথম হচ্ছে ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধানকে যেমন সহজে পরিবর্তন করা যায়, আবার খুব পরিবর্তন করতে গেলে কিন্তু আবার অনেক সমস্যা তৈরি হয়, মানে দুষ্পরিবর্তনীয়, সহজে পরিবর্তনও কিন্তু করা সম্ভব নয়। এটা একটা বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য কি আছে না, ভারতীয় সংবিধানে ভারতকে এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলা হয়েছে। এখানে যেমন একটা কেন্দ্র সরকার থাকবে, পাশাপাশি বিভিন্ন রাজ্যে রাজ্য সরকার থাকবে। তাহলে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের এই যে সহাবস্থান, যুগলবন্ধী, এটাকে আমরা বলি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এটিও ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য কি না, ভারতীয় সংবিধানের যে বিচার ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থার অস্তিত্বকে স্বীকার করে নেওয়া হয়েছে এবং তার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। এবং এই সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা। সংবিধানকে মেনটেন করা, সংবিধানকে টিকিয়ে রাখা, সংবিধানের নিয়ম কানুন যা আছে সেগুলোকে ব্যাখ্যা করা, সবই কিন্তু এই সুপ্রিম কোর্টের বা বিচার বিভাগের কাজ। তাই ভারতে স্বাধীন বিচার ব্যবস্থার অস্তিত্ব এর একটি প্রধান বৈশিষ্ট্য। এরপরে অন্যান্য আর কি বৈশিষ্ট্য রয়েছে, যেমন ভারতীয় সংবিধানে যে তপশিলি জাতি, এসসি শিডিউল কাস্ট, তপশিলি উপজাতি, শিডিউল ট্রাইব, এসটি, এবং যে ওবিসি যেটা বলি আমরা, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এদের জন্য ভারতীয় সংবিধানে এদের সংরক্ষণের ব্যবস্থা করতে হবে বা করা হয়েছে। তো এই সব বৈশিষ্ট্যগুলো নিয়ে, যেগুলো অতিরিক্ত বৈশিষ্ট্য মূল 5টি ছাড়াও, সেগুলোকেও কিন্তু উল্লেখ করা প্রয়োজন আছে শেষে একটি প্যারাতে। তা টোটাল এই আলোচনা, এটা 250 ওয়ার্ডে কিভাবে তোমরা উত্তরটি লিখবে সেটি আমি লিখে তোমাদের জন্য রেডি করেছি। এবার অন স্ক্রিনে সেই নোটসটা নিয়ে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার CC 13 ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে প্রশ্ন দিতে পারে ভারতীয় সংবিধানের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো।
প্রশ্নমান 5 উত্তরটি লিখবে এইভাবে: স্বাধীনতা সংগ্রামের প্রথম লগ্ন থেকে ভারতবাসী গণপরিষদ বা সংবিধান সভার মাধ্যমে নিজেদের সংবিধান নিজেরাই রচনা করতে চেয়েছিল, কিন্তু পরাধীন ভারতে তা সম্ভব না হলেও স্বাধীন ভারতে মন্ত্রী মিশনের প্রস্তাব মেনে গণপরিষদ গঠিত হয়। 1946-এর 9 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠিত হয় পঞ্চম অধিবেশনে। 165 দিন ধরে মোট 11টি অধিবেশনে খসড়া সংবিধান নিয়ে আলোচনা হয়। খসড়া সংবিধানে বিভিন্ন সংশোধনের পর অবশেষে 1949-এর 26শে নভেম্বর গণপরিষদে ভারতের চূড়ান্ত সংবিধানটি গৃহীত হয়। এই নতুন সংবিধান কার্যকরী হয় 1950-এর 26শে জানুয়ারি থেকে। প্যারা দেখো, এখানে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হচ্ছে। বিশ্বের বেশিরভাগ দেশের মতো ভারতীয় সংবিধানেরও কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এইসব বৈশিষ্ট্য থেকে ভারতীয় সংবিধানের প্রকৃত রূপ বুঝতে পারা যায়। সুবিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ দুর্গা দাস বসুর মতে আপন বিশিষ্টতার জন্য ভারতীয় সংবিধান পৃথিবীর অন্যান্য দেশের সংবিধানের থেকে স্বতন্ত্র। এই কথাটাই এখানে ইংরেজিতে মেনশন করা হয়েছে। পরের প্যারা, ভারতীয় সংবিধানের 5টি বৈশিষ্ট্য হলো, এখানে 1, 2 করে দেখো লেখা হয়েছে। 1 নাম্বার 1, সেখানে বলা আছে ভারতীয় সংবিধানের একটি প্রধান বৈশিষ্ট্য হলো তার প্রস্তাবনা। এই প্রস্তাবনা দ্বারা সংবিধানের প্রণেতাগণের উৎস, উদ্দেশ্য এবং রাষ্ট্রীয় কাঠামো বর্ণনা করেছেন। 1976-এর 42তম সংবিধান সংশোধনের দ্বারা প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়। 2 নম্বরে দেখো, ভারতীয় সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এতে নাগরিকদের মৌলিক অধিকার সমূহের স্বীকৃতি দেওয়া হয়েছে। মৌলিক অধিকারগুলি হলো: 1 স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার প্রভৃতি। এবার 3 দাগে রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে নির্দেশমূলক নীতিগুলির বর্ণনা করা হয়েছে। নির্দেশমূলক নীতিগুলি সামাজিক, অর্থনৈতিক, আইন ও শাসন ব্যবস্থার আদর্শ সম্বন্ধীয় ক্ষেত্রে বিভক্ত। 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? অধিকার ও কর্তব্যের মধ্যে সমন্বয় সাধন করার জন্য সংবিধানে কিছু মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে, যেমন সংবিধান মান্য করা ও সংবিধানের আদর্শ মেনে চলা, এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। এরপরে দেখো 5 নম্বরে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানে এক অন্যতম বৈশিষ্ট্য হলো এর ধর্মনিরপেক্ষতা। 1976-এর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষকে একটি ধর্মনিরপেক্ষ দেশ রূপে ঘোষণা করা হয়। ডক্টর আম্বেদকরের মতে পার্লামেন্ট জনগণের উপর কোনো ধর্মকে জোর করে চাপিয়ে দেবে না। এরপর শেষ প্যারা, এখানে উপসংহারের উপরে মানে অন্যান্য যেসব বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটিও কিন্তু এখানে একটু তুলে ধরা হয়েছে। ভারতীয় সংবিধানের অন্য কয়েকটি মূল বৈশিষ্ট্য হলো: 1 ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত জটিল সংবিধান। 2 ভারতের সংবিধান যুগপৎ, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। 3 ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক ব্যবস্থা রয়েছে। 4 ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকরা এক নাগরিকত্ব ভোগ করে। 5 নিরপেক্ষ বিচার ব্যবস্থার জন্য বিচার বিভাগের স্বাধীনতা দেওয়া হয়েছে। 6 সংবিধানের 16 অংশে 300 থেকে 400 নম্বর ধারায় তপশিলি জাতি, এসসি, উপজাতি, এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। এই ছিল ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যটি 250 ওয়ার্ডের মধ্যে লেখা, একদম কম্প্যাক্ট করে অ্যান্সার করা। তোমরা এটিকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই পেপারের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ টিকা আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, সেগুলো অবশ্যই দেখে নেবে। এবং বাকি আরও কিছু টিকা আমি সামনে আগামীতে নিয়ে আসবো একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে। তাই তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহ প্রদান করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক বাটনে অবশ্যই লাইক করবে।